আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বঙ্গভবনে তার স্থলাভিষিক্ত হবেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে আরো যে বিষয়গুলো ছড়ানো হলো বার্তা, যে আপনার বিএনপির সেকেন্ড ইন কমান্ড তারেক জিয়া তিনি প্রধান উপদেষ্টা হবেন, ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন ডক্টর শফিক জামাতের আমির, এবং পুরো উপদেষ্টা পরিষদ আপনার রদবদল করা হবে এবং সেখানে স্থান পাবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জুলাই আগস্টের এই আন্দোলনে শরিক হয়েছিলেন। এবং এটা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হলো। আপনি তো জানেন, পিনাকি ভট্টাচার্যের হাত পা নাচিয়ে চোখ বড় বড় করে আপনার ধমকের সুরে বগুড়ার আঞ্চলিক ভাষায় কর্তব্য নয় এই ধরনের ভাষা ব্যবহার করে তিনি রীতিমতো হুমকি দেন, ধমক দেন এবং যাকে ইচ্ছা তাকে আক্রমণ করে বসেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম সিনিয়র সাংবাদিক, আপনি ডেফিনেটলি চিনবেন, আজহার আলী সরকার, তিনি লাল আক্ষরে একটি স্ট্যাটাস দিলেন যে অচিরেই পরিবর্তন হতে চলেছে, বঙ্গভবন অভিমুখে আপনার এই পদযাত্রা আয়োজন করা হচ্ছে ইত্যাদি। এবং তার ফলাফল কি দাঁড়াবে? মহামান্য রাষ্ট্রপতিকে বিদায় নিতে হবে। বেশ কয়েক মাস আগে আজহার আলী সরকার তিনি বঙ্গভবনে গিয়ে একান্ত সাক্ষাৎকার ব্যবস্থা করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের সঙ্গে, এবং সেটি আবার পরে তিনি জানানো দিয়েছিলেন সবাইকে ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে, তার মধ্যে মানে তার একটা অ্যাক্সেস আছে সেটি জানান দেয়া, এবং সেই সঙ্গে এই যে আলাপচারিতা সেটি তাকে এনলাইটেন করেছে এমনটি তিনি বলবার চেষ্টা করেছেন। এবং তার সূত্র ধরে এবার তিনি পিনাকির বক্তব্যের প্রেক্ষিতে স্ট্যাটাসটি হাজির করলেন। মজার ব্যাপার হচ্ছে আজকে আবার তিনি আবার লাল আক্ষরে একটা স্ট্যাটাস দিয়ে জানান দিলেন যে আপাতত যারা এটার আয়োজক ছিলেন তারা সরে এসছেন, এটি আর কার্যকর করা হচ্ছে না পরিবর্তিত পরিস্থিতির কারণে। এর মধ্যে এটাকে ঘিরে আপনার নানান রকমের গোপন বার্তা, অনেকটা সামরিক কায়দায় যেভাবে রেসপন্স হাজির করা হয়, রেস্ট্রিক্টেড বা গোপনীয় এরকমের পৃষ্ঠা দুয়েকের মেমো হাজির করা হয়েছে, এবং সেটা ব্যাপকভাবে আপনার মানে যেটাকে ভাইরাল বলি আমরা সেটি হয়েছে, এবং সেটি অনেককে উদ্বিগ্ন করেছে, অনেককে ভীত সন্ত্রস্ত করেছে যে দেশ বুঝি আবার আরেকটি সংকটে নিপতিত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের বিদায়ী মানে সর্বশেষ যে সংসদটি যেটি ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের স্পিকার তাকে নিয়ে একটি আলোচনা বেশ জমে উঠেছে, তাকে ঘিরে হয়তো কিছু একটা ঘটতে চলেছে। এই যে স্পেকুলেশনের যে কালচারটা গড়ে উঠেছে সেটি বাংলায় আমরা যেটাকে বলি গুজব সংস্কৃতি, সেটি পত্র পল্লবে বিকশিত হচ্ছে। এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার মাননীয় স্পিকার তিনি আশ্রয় নিয়েছেন সেনানিবাসে এরকমের একটি বার্তা সবার মুখে মুখে, এবং তিনি প্রোটেক্টেড এই বিষয়টাও জানান দেয়া হয়েছে বা হচ্ছে। তো ফলে এখন দেখতে হবে ফাইনালি কি দাঁড়াচ্ছে। আর এখানে দেশব্যাপী জুলাই 1 তারিখ থেকে নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছেন ছাত্ররা বা সদ্য বিদায়ী ছাত্ররা, তারা নানান রকম মোবিলাইজেশন চেষ্টা করেছেন। আপনার পীরগাছায় গতকাল আপনার সার্জিস আলম তিনি 1000 মানুষ জড়ো করেছিলেন। তারপরে আসনাত আব্দুল্লাহ, তারপর আপনার নাহিদ ইসলাম, যে যার মতো করে অ্যাক্টিভিজমে ব্যাপৃত আছেন। এবং গতকাল আপনার পুলিশ ব্যারিকেডের কারণে শেষ অব্দি যে ঘোষণাটি দেওয়া হয়েছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন তারা আপনার মানিক মিয়া এভিনিউতে এসে হাজির হবেন, সেটা হয়ে ওঠেনি, শাহবাগে এসে তারা আটকে যান। আর আপনার এই অ্যাক্টিভিজমের ধারা আজকেও জায়গায় জায়গায় আমরা খবর পাচ্ছি ঘটছে, এবং আগামীকাল শেষ অব্দি কি দাঁড়ায় সেটাও এখন দেখবার বিষয়। পটিয়াতে আপনার পটিয়া থানাকে ঘিরে আরেকটি সংকট পরিব্যাপ্ত হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে আপনি আইনের শাসন কায়েমের চেষ্টা যিনি দায়িত্বে আছেন যেই করবেন তাকে ট্যাগিং এর একটা সংস্কৃতি চালু হয়েছে, যে আপনার মন মতো না হলে আপনি তাকে স্বৈরাচারের দোষর, সাবেক আমলে
তিনি সুবিধাভোগী ইত্যাদি এই সমস্ত চলছে। এখন ধরুন আপনার 10 মাসের বেশি হয়ে গেছে। এটা কি রেস্ট অফ দ্য বাংলাদেশকে অনন্তকাল ধরে এই বিষয় দেখতে হবে? আমাদের শৃঙ্খলা ফিরে আসবে না? আমাদের স্যানিটি আর কখনোই কি ফিরবে না? দেখুন, আমরা যারা কথা বলি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের মতামত ব্যক্ত করি, তাদের উপর নানান রকমের চাপ সৃষ্টির একটা সিস্টেম্যাটিক কালচার শুরু হয়েছে। আপনার এশিয়ান এইজ বলে যে পত্রিকাটি, এটি আপনার ইংরেজি ব্রডশিটে বের হয়। এই পত্রিকাটির আমি ফাউন্ডার এডিটর ছিলাম এবং এই পত্রিকার উপর নানান রকমের হয়রানিমূলক আচ্ছা যেটাকে আমরা বলি কার্যক্রম পরিচালনার চিন্তা ভাবনা চেষ্টা চলছে। দেশকাল বলে যে এই একই হাউসের বাংলা যে পত্রিকাটি, দুটি পত্রিকার সঙ্গে কিন্তু আমি গোড়া থেকে যুক্ত অনারারি বেসিসে। তো খুব খেয়াল করছি যে নানান রকমের কায়দায় হিউমিলিয়েট করবার একটা চেষ্টা চলছে। এটির যিনি উদ্যোক্তা শোয়েব চৌধুরী, তিনি বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তার কন্যা চিকিৎসাতে সেখানে গিয়েছেন, তার স্ত্রী পেশায় চিকিৎসক। তো সেই কারণে নিবিড় ভাবে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এই তার অ্যাবসেন্সের সুযোগ নিয়ে নানান রকমের ইনভেন্টর আবিষ্কারের চেষ্টা চলছে। বর্তমানে এশিয়ান এইজের যিনি সম্পাদনার দায়িত্ব পালন করছেন, আপনারা সবাই চেনেন সেলিম ওমরাও খান। ইলেকট্রনিক মিডিয়ায় উপস্থাপনার কারণে তার চেহারা সবার পরিচিত এবং তিনি একসময় বিচিত্র কাজ করেছেন। এই সেলিম ওমরাও খানকেও নানানভাবে ইন্টিমিডেট করবার চেষ্টা চলছে। ইট ইজ আনফর্চুনেট। তো সেই জন্য আমরা প্রফেসর ইউনূসের এই শাসন আমলে আশা করেছিলাম যে সবাই মন করে লিখবে, মন করে বলবে। সেই জায়গাটায় একদম আইয়ুবী কায়দায় আপনার শেকল পড়ানোর একটা চেষ্টা হয়ে দাঁড়িয়েছে। আপনার খেয়াল করে দেখেন, এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি আনপ্রেসিডেন্টেড, আগে পরে কখনোই এর নজির নেই। এই অজুহাতে আপনার যাদের অ্যাক্রেডিটেশন কার্ড ছিল সবগুলো আপনার সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে যেটি হলো, আপনার যারা ফ্রিল্যান্স কার্ডের অধিকারী ছিলেন সেগুলো আর আলোর মুখ দেখলো না এবং কায়দা করে আপনার অ্যাক্সেস সীমিত করবার একটা চেষ্টা চললো। কিন্তু যাদের এই তকমা নেই সাংবাদিকতা, তারা গভীর রাত পর্যন্ত কিন্তু ঠিকই আনাগোনা করছেন। আর আপনার এই যে এক ধরনের নতুন রকমের বৈষম্য এবং নব্য ফ্যাসিস্ট কায়দা, এই সবকিছুরই ইনোভেশন ঘটছে প্রফেসর ইউনূসের এই হুকুমতে। সেই জন্য আমার মনে হয় কথা বলা দরকার, বেশি করে কথা বলা দরকার এবং এই বার্তা ছড়িয়ে দেওয়া দরকার। তা না হলে হুঁশ হয়তো ফিরবে না। আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়াটা জরুরি, কারণ নানান রকম ভাবে আপনার হয় মন্ত্রণালয়, না হলে জেলা প্রশাসকের অফিস, না হলে আপনার দুদকের মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করার চেষ্টা চলছে হাতিয়ার হিসেবে। এর অবসান হওয়াটা অবিলম্বে নিশ্চিত করাটা জরুরি। ধন্যবাদ। জনাব কলিমুল্লাহ, আপনি অনেকগুলো তথ্য সন্নিবেশ করলেন আমাদের সবার সামনে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা, নতুন প্রধান উপদেষ্টা বা নতুন প্রধানমন্ত্রী ডেপুটি নিয়োগ করা, এইসব বিষয়গুলা বিএনপি খুব স্বাভাবিকভাবে আমরা জানি, তারা দেখি তারা নির্বাচনের পক্ষে সক্রিয়, নির্বাচনের মাধ্যমেই তারা কিছু পেতে চায়। খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতিও করে তারা আগামীতে, নির্বাচনের পরে নিশ্চয় তারা সেটা করবে। আপনার কি মনে হয় এই পুরো কর্মকাণ্ডের কোথাও বিএনপির কোন রকম সায় আছে? ডেফিনেটলি না। এটা আসলে পিনাকির আপনার চিন্তা এবং তার মুখে এক বগলে আরেক। মুখে শেখ ফরিদের মতো পানি তিনি প্রচার করছেন এই বিবেচনায় যে বিএনপিকে গুঠি মারে রাখা দরকার আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে। মনের মধ্যে যেটি রেখে দিয়েছেন প্রস্তাব, সেটি হচ্ছে আমার দেশের সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে তিনি বঙ্গভবনে দেখতে চান। সেটি এখনো প্রকাশ করছেন না, সামনে হয়তো স্প্রেড দ্য ওয়ার্ড। তো সেই জন্য এই লুকোচুরির আশ্রয় নিচ্ছেন। আর তার একটা লেসপেন্সার বাহিনী আছে, তার অন্যতম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পার্সন নন গ্রাটা বলে স্বীকৃত মুস্তাফিজুর রহমান। তাকে দিয়ে তারাস্বরে আমাদের সশস্ত্র বাহিনী, মাননীয় সেনাপ্রধান এবং আমাদের মতো ব্যক্তিদের আপনার বুলিং করার একটা চেষ্টা চলছে, তারপরে ট্যাগিং করার চেষ্টা চলছে, তারপরে সেই সাথে আপনার যেটাকে স্মিয়ার ক্যাম্পেইন বলে তা কার্যকর করার কনসার্টেড একটা অ্যাটেম্প্ট আমরা লক্ষ্য করছি। এটি আমি মনে করি ইট কাইন্ড অফ ক্রিমিনাল অফেন্স।
এইভাবে ইন্টিমিডেট করবার যে চেষ্টা, এটা কখনোই প্রত্যাশিত হতে পারে না। এবং ফ্রান্সের মতো জায়গায় বসে, যেটা কালচারাল ক্যাপিটাল অফ ইউরোপ বলি আমরা, সেই দেশে বসে রাজনৈতিক আশ্রয় সুবাদে এই কাণ্ডগুলো তিনি করছেন। এবং তার মনের মতো সরকার কিন্তু এখন ক্ষমতায়। তিনি বাইরে থেকে অদৃশ্য ভাবে আপনার এই সরকার পরিচালনায় অঙ্গুলি হেলন করছেন এবং তার কথায় সরকার উঠছে বসছে। তো সেই লোককে তো আর আপনার ফ্রান্সে রেখে দেবার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। এক। আর দ্বিতীয়ত আপনার জলের গান যে ব্যান্ডটি আছে, এটির যিনি প্রধান, তিনি যেখানে বসবাস করতেন 32 নম্বর রোডে, যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি এসেছিলেন তার গান উপভোগ করতে, সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তিনি বাধ্য হয়ে প্রাণ ভয়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ফ্রান্সে। তো যাকে প্রেসিডেন্ট ম্যাক্রো চেনেন এবং যাকে জীবন বাঁচাতে ফ্রান্সে আশ্রয় নিতে হয়েছে, আর এই ধরনের ব্যক্তিবর্গের জীবনের হুমকি স্বরূপ যে ব্যক্তি অবস্থান করছেন, এটা তো আসলে রিকনসাইল করা মুশকিল। তো সেই জন্য যারা আপনারা দেশের বাইরে আছেন, আপনাদের উচিত হবে ফ্রান্স সরকারের কাছে আবেদন করা যে এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য। আমরা যারা একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি, আমরা মনে হয় সবসময় জানার চেষ্টা করি যেটা সেনাবাহিনী বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি এবং স্পিকার, এই দুটো প্রতিষ্ঠানকে তারা রক্ষা করে চলেছে। এই প্রতিষ্ঠান দুটোকে তারা ভবিষ্যতে হয়তো কোনো প্ল্যানও আছে তাদের। রাষ্ট্রপতি, আপনি কি মনে করেন জুলাই ঘোষণা পরপর কোনো একটা পরিস্থিতি হতে পারে রাষ্ট্রপতিকে অপসারণের? দেখুন, মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধান, তিনি রাষ্ট্রের প্রতীক, ফার্স্ট ম্যান অফ দ্য কান্ট্রি। তাকে কোন বিবেচনায় আপনি অপসারণ করবেন? পার্লামেন্ট তো নেই। পার্লামেন্টারি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং তিনি যখন নির্বাচিত হন তখন এটা নিয়ে আমি সবচেয়ে বেশি হইচই করেছিলাম, যেহেতু তিনি দুদকের কমিশনার ছিলেন এবং দুদকের আইন অনুসারে তিনি কোনো লাভজনক পদে ভবিষ্যতে মোতায়েন হতে পারেন না। কিন্তু আমাকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যেহেতু এটা ইলেক্টেড পোস্ট, সেই জন্য এটাকে লাভজনক পোস্ট বলা যাবে না। তখন আমি ক্ষান্ত হলাম। তো সেই জন্য আপনার এই বিষয়গুলো নিয়ে আসলে পাবলিক স্পেয়ারে কথা বলা জরুরি। যে কেউ তার টেনিয়র শেষ হওয়ার আগে আপনি তাকে হ্যাকেল করার চেষ্টা করবেন, তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করবেন, তার হামলে পড়ার ঘোষণা দেবেন, নো। একটা সিভিল কালচারের মধ্যে এটা পড়ে না, সিভিলিটির বাইরে। আপনার এই যে রাষ্ট্রিক অ্যাটিচিউড, এটা পরিত্যাজ্য। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায়, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, এই দুজন কিন্তু তাদের মেয়াদ শেষ করেছেন কিন্তু তারা। আমি দুজনকেই ব্যক্তিগতভাবে চিনতাম। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহমান বিশ্বাস, তার সঙ্গে আমি বঙ্গভবনে আনুষ্ঠানিক বৈঠক করেছি। এবং এমন একটি সময় যখন পুরো বঙ্গভবন ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করা ছিল এবং জেনারেল নাসিমের এই ব্যর্থ কুদিতা অবসানের পরপর আমার শ্বশুর মহোদয়ের ক্যাবিনেট কলিগ ছিলেন প্রথম অন্তর্বর্তী সরকারে জাস্টিস শাহাবুদ্দিনের প্রফেসর ইয়াজউদ্দিন। তিনি আমার জ্যেষ্ঠ বটেন। শ্বশুর মহোদয়ের নামটা শেয়ার জি, উনি চৌধুরী আমিনুল হক। তিনি আপনার এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সাবেক সচিব ছিলেন, এবং সেখান থেকে তার টেনিয়র তখন বাকি ছিল, পদত্যাগ করে আপনার মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আহ্বানে সাড়া দিয়ে তিনি ক্যাবিনেটে যুক্ত হয়েছিলেন। এখন সেই সুবাদে আমার বিয়ের সময় যেহেতু তার দেশের বাড়ি মুন্সিগঞ্জে এবং আমার শ্বশুর বাড়িও মুন্সিগঞ্জে, সেই জন্য আরো বেশি পরিমাণে আদর এবং স্নেহ তার কাছ থেকে লাভ করেছি। সেই জন্যই আমি বলবো যে এই যে দুজন ব্যক্তি তাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারলেন, সেই ধারাবাহিকতাটা সবসময় থাকাটা ভালো। কারণ সরকার আসবে যাবে, রাষ্ট্রাচারের অংশ হিসেবে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে তার যে ডিউটি সেটি তিনি পালন করবেন এবং সেটি নর্মের মধ্যে থাকবে, এটাই প্রত্যাশিত। ধন্যবাদ। যেখানে ছাত্ররা, বিশেষ করে এনসিপির ঘোষণা যেটা আছে, যে নেতারা কথা কথা বলেন, তারা ক্ষমতা থেকে একজনকে বিদায় করেছেন আরেকজনকে বসানোর জন্য না,
খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে গেলে তাদের প্রতিক্রিয়া কি হতে পারে? ডেফিনেটলি তারা আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার একটা পদ্ধতি হয়তো অবলম্বন করবেন।